পিছন ফিরে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এ তো দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা, মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে। তাহলে তানবীরের কথা ঠিক, ও যা বিবরণ দিয়েছিল এখন তো দেখছি তার থেকেও বেশি সুন্দরী। বাড়িওয়ালার মেয়ে চিৎকার মেরে বলল, ওই ছেলে তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে? বাড়িওয়ালার মেয়ের চিৎকার মেরে বলাতে নিমিষেই ভাবনার বিচ্ছেদ ঘটে গেল এবং তার প্রতি উত্তরে বললাম, ইয়ে মানে আমি এখানের নতুন ভাড়াটিয়া। বাড়িওয়ালার মেয়ে বলল, তোর ছাদে কেন আসলি? আমি নিশ্চুপ। বাড়িওয়ালার মেয়ে বলল, কি হলো, কথা বলছিস না কেন? আমি বললাম, সরি, ভুল হয়ে গেছে, এখন আর ছাদে আসবো না। বাড়িওয়ালার মেয়ে বলল, আমাদের বাসায় ভাড়া থাকবি ভালো কথা, কিন্তু ভুলেও আমার পারমিশন ছাড়া ছাদে আসবি না, কথাটি যেন মনে থাকে। আমি বললাম, জি আচ্ছা, মনে থাকবে। তারপর সেখানে আর কোনো কথা বললাম না। আমার জীবনে এই প্রথম একজনকে দেখলাম যে কারণ ছাড়াই মিসবিহেভ করলো। কি সাংঘাতিক মেয়ে, আমাকে চিনে না, জানে না, আর আমার সঙ্গে কি না দুর্ব্যবহার করলো। না, এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে, নয়তো যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। অপরদিকে তানিশার বাবা মা ভালো নেই, যাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর সে কিনা মান অভিমানে তাদের বাসা ছেড়ে চিরতরে চলে গেল। এই বিষয়টা তানিশার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তানিশাদের বাড়িতে তার বাবা মার মুখের বিষণ্ণতার প্রতিচ্ছবি লেগেই থাকে, সেটা অবশ্য তার নিজের অপরাধ বলে মনে করে। আজকের পরিস্থিতিটা এমন হতো না যদি ওই দিন সেই গাড়িগুলো না দিত। কি থেকে কি হয়ে গেল তানিশা কিছুই বুঝতে পারলো না। তবে তানিশারও এখন অনুশোচনা হচ্ছে, কেন সে তার ভাইকে এসব বলতে গেল। রিদিতার ফ্যামিলি তো ইতোমধ্যে রনিকে খুঁজতে শুরু করে ফেলেছে। তারা যখন বুঝতে পেরেছে নির্দোষ একজন মানুষ, যে কিনা বিনা অপরাধে গ্রামবাসীর সামনে অপদস্থ অপমান সহ্য করলো, কিন্তু প্রকৃতপক্ষে সে তো অপরাধ করেইনি, তারপরও তাকে শাস্তি পেতে হলো। এটা যার সঙ্গেই হোক না কেন মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু রনি তো পরিস্থিতির শিকার, তার কথা তো তখন গলা ফাটিয়ে বললেও কেউ শুনতো না। যখন গ্রাম ছেড়ে শহরে চলে গেল তখন তাদের সামনে সত্যটা প্রকাশিত হলো। সত্যটা জানার পর রিদিতা সহ তার পরিবার অনেকটাই লজ্জিত আর অনুতপ্ত। অনুশোচনায় বারবার বিবেক নাড়া দিয়ে উঠছে তাদের, কিন্তু তাদের এই অনুশোচনা আর অনুতপ্ত সেটা এখন মূল্যহীন, আবেগ ছাড়া কিছুই না। এবার গল্পের বর্তমানে ফিরা যাক। আমি তানবীরের উদ্দেশ্য করে বললাম, দোস্ত বাড়িওয়ালার মেয়েটার নাম কি বলতো? তানবীর বলল, বাড়িওয়ালার মেয়ের নাম শুনে তুই কি করবি? আমি বললাম, আরে ভাব ধরিস কেন, বলতে বলছি বল। তানবীর বলল, বাড়িওয়ালার মেয়ের নাম হচ্ছে আরোহী, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছে। আমি বললাম, দোস্ত তুই যা বলছিস একদম রাইট, দেখতে কিন্তু বলিউডের নায়িকাদেরও হার মানাবে, কিন্তু তার আচরণ একটুও ভালো না। বিকেলে একটু ছাদে ঘুরতে গিয়েছিলাম, আরোহী আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলো দোস্ত, যা বলার মতো না। তানবীর বলল, আগেই বলেছিলাম বাড়িওয়ালার মেয়ে মানে আরোহীর সামনে পড়িস না, মেয়েটা কোনো ছেলেকেই সহ্য করতে পারে না। আমি তো আজ প্রায় 3-4 মাস এখানে আসছি, ভুলেও তো তার সামনে পড়ি না। আরোহীর বিষয়ে আঙ্কেল আমাকে আগেই বলেছে। আচ্ছা বাদ দে এসব, একটা কাজের কথা ছিল তোর সঙ্গে। আমি বললাম, কি কাজের কথা বল। তানবীর বলল, ঢাকা শহরে চলতে গেলে টাকার প্রয়োজন, কিন্তু তুই যদি কোনো কিছু না করিস তাহলে থাকা খাওয়া কোনোটাই হবে না। তাই বলছিলাম যে কোনো একটা চাকরির ব্যবস্থা কর, নয়তো আমার সঙ্গে পার্ট টাইম জব করতে পারিস, সেটাতেই তোর খাওয়া থেকে শুরু করে বাড়ি ভাড়া পড়াশোনার খরচ ভালোই চলবে। আমি বললাম, দোস্ত আমার কোনো সমস্যা নাই, তাছাড়া তুই যে জব করিস সেটাতে ভাবাভাবির কোনো বিষয় নেই, তুই চাইলে কালকেই আমাকে জবে জয়েন করিয়ে দিতে পারিস। তানবীর একটু নিচু স্বরে বলল, দোস্ত কিছু মনে করিস না, আসলে আমার সামর্থ্য নেই যে তোকে কদিন এমনি বসে খাওয়াবো, এর জন্য বাধ্য হয়ে চাকরির কথাটা বলতে হলো, তুই আবার কথাটাকে অন্যরকম ভাবে দেখিস না প্লিজ। আমি বললাম, আরে দোস্ত কি সব আবল তাবল বলছিস, তুই যে আমার জন্য যতটুকু করেছিস এতেই অনেক, তাছাড়া বাস্তবতা কি জিনিস তা আমি ভালো করেই জানি, তুই আমাকে পার্ট টাইম জব নিয়ে দিতে চেয়েছিস এতেই অনেক, এছাড়া আমাকে তো কদিন পর এমনিতেই চাকরি করতে হতো। তানবীর বলল, আচ্ছা আমি তাহলে বসকে ফোন করে তোর চাকরির বিষয়টা কনফার্ম করছি। তানবীর এই বলে ফোন বাইরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ কথা বলে এসে বলল, দোস্ত নো টেনশন, তোর চাকরি হয়ে গেছে, আর হ্যাঁ কালকে গিয়ে কলেজে অ্যাডমিশনটা করিয়ে নিবি, কেমন? আমি বললাম, ধন্যবাদ বন্ধু, আমি আসলে কল্পনাও করিনি ঢাকা শহরে অসময়ে এসে অ্যাটলিস্ট তোর কাছে এতটা হেল্প পাবো। বাড়ি থেকে রাকিবের কথা ভেবে ঢাকা রওনা দিয়েছিলাম এবং তার ওখানে গিয়েছিলাম, সে আমাকে আদর যত্ন করে খাওয়া দাওয়া করালেও যখন বললাম তোর এখানে 2টা দিন হয়তো থাকতে হবে, রাকিবের স্ত্রী আমার কথা শুনে রাকিবকে কি যেন একটা ইশারা করলো, তখন রাকিব নিমিষে তার রং পাল্টাতে লাগলো এবং আমাকে তাড়ানোর বিভিন্ন রকমের বাহানা করলো। আমি তো আর ছোট বাচ্চা না যে তারা ইশারা করে কি বললো সেটা বুঝবো না। তারপর ওখান থেকে বাইরে চলে আসলাম। রাস্তার ফুটপাতে 2টা দিন নির্ঘুমে কাটিয়েছি, কারো কাছে যাওয়ার মতো কোনো রাস্তাই ছিল না, একা একজনকে কেউ বাসা ভাড়াও দিতে চাইনি। তারপর তোকে দেখে এক বুক আশা নিয়ে সবটাই যখন তোকে বললাম, সেটা শুনে তুই ঠিকই আমার পাশে এসে দাঁড়ালি। ঢাকা শহরে উপকার করলে একমাত্র তুই করেছিস, তোর এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না দোস্ত। এইটুকু বলেই থেমে গেলাম। তানবীর বলল, আরে সবাই কি বন্ধুর বিপদে পাশে থাকতে পারে নাকি? সবাই তো আর বন্ধুর বিপদে পাশে থাকে না, ওরা হচ্ছে সুসময়ের বন্ধু। আজ তোর সময় ভালো, সব বন্ধুই তোর পিছনে ঝুঁকে পড়বে, যখন কোনো বিপদের সম্মুখীন হবি তখন বুঝতে পারবি কে তোর আসল বন্ধু। তাছাড়া রাকিবের বিষয়ে যে কথাগুলো বললি এটা নতুন কোনো বিষয় না, আসলে এই ঢাকা শহরের মানুষজন তাদের আত্মীয় স্বজনরা তাদের বাসায় থাকবে তারা সেটা আশা করে না, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভালো মন্দ খাইয়ে বিদায় করে দেয়, তোর বেলাও তাই হয়েছে। আচ্ছা যাই হোক, এখন রাত প্রায় 10টা বাজে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, ওকে দোস্ত। তারপর রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমোতে গেলাম। চোখটা বন্ধ করলেও ঘুমের কোনো ভ্রুক্ষেপ নেই, বারবার শুধু কাকা কাকিমার কথা, তানিশার কথা খুব মনে পড়ছে। ছোট থেকে তাদের ওখানে মানুষ হয়েছি, কখনো বুঝতেই দেয়নি
আমি এতিম। যখন তানিশা বলল আমি তাদের রক্তের কেউ না, কথাটা শুনে নিমিষেই সব কেমন জানি উল্টোপাল্টা হয়ে গেল। তানিশার কথাটা কি আদৌ সত্যি বলছে নাকি মিথ্যা? মিথ্যা হতে যাবে কেন? কাকাই তো আর মিথ্যা বলবে না। তাছাড়া এতদিন ভেবে আসছিলাম তারা আমার আপন কাকা কাকিমা, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সবটাই যেন স্বপ্নের মতো বদলে গেল। ভালো থেকো তোমরা, তোমাদের আমি আমার বাবা মার মতোই ভালোবাসি, আর হয়তো তোমাদের ওখানে যাব না। এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো তানভীরের ডাকে। তানভীর বলল, দোস্ত উঠে পড়, রেডি হয়ে নে, বস ফোন করেছিল, আজকেই তোকে নিয়ে যেতে বলছে। আমি বললাম ওকে, রেডি হচ্ছি আমি। তারপর তানভীরের সঙ্গে চলে গেলাম নতুন চাকরিতে। লক্ষ্য করলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট, এখানে সাধারণত বড় লোকরাই আসে। রেস্টুরেন্ট দেখেই বোঝা যাচ্ছে তানভীর একটা ভদ্রলোকের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলল। ওই লোকটাও আমাকে চাকরি দিতে অমত পোষণ করলো না। চাকরিটা হয়ে গেল। মাস শেষে স্যালারি নির্ধারিত করলো 15,000 টাকা। এ দিয়ে মাশাআল্লাহ আমার ভালোই চলবে, কোনো অসুবিধা হবে না। তানভীরকে আরো একবার ধন্যবাদ দিয়ে বললাম, দোস্ত আজকে চল হাজি বিরিয়ানি খাবো। তানভীর বলল, আমার কাছে টাকা নাই, আরেকদিন খাওয়া মনে। আমি বললাম, আরে ধুর, আমি তোকে খাওয়াবো। হাজার হোক চাকরি নিয়ে দিলি, ট্রিট তো তোর জন্য প্রাপ্যই আছে। রাতে বাইরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গেটে আসতেই লক্ষ্য করলাম তালা ঝুলানো। এটা দেখেই রীতিমতো অবাক হয়ে তানভীরকে জিজ্ঞেস করে উঠলাম, দোস্ত গেটে তালা দেওয়া থাকলে কিভাবে রুমে যাব? রাত তো এখনো 10টা বাজে নাই, এর মধ্যে তারা গেটে তালা লাগিয়ে দিল। তানভীর বলল, এই বাড়িওয়ালার মেয়ে আরোহী ইচ্ছা করে রাত 9টার সময় গেটে তালা লাগিয়ে দেয়। মেয়েটা বদমেজাজি প্লাস মিচকা শয়তান। দোস্ত টেনশন করিস না, আঙ্কেলকে ফোন করে জানিয়ে দিচ্ছি। এই বলে তানভীর বাড়িওয়ালা আঙ্কেলের কাছে ফোন করে জানিয়ে দিল। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা আঙ্কেল গেটে এসে বিনয়ের সুরে বলতে লাগলো, বাবা তোমরা কিন্তু বিরক্ত হয়েও না প্লিজ। আরোহী মাঝে মধ্যেই গেটের তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেয়। আমি বললাম, আঙ্কেল আরোহী এসব কেন করে? আঙ্কেল বললেন, আরোহী চায় না এই বাসাতে কেউ ভাড়া থাকুক, তোমাদেরও বাসা ভাড়া দিতাম না, কিন্তু তানভীর আমার পূর্ব পরিচিত ছিল, যার দরুন তাকে আর না করতে পারিনি। আচ্ছা বাদ দাও এসব কথা, এই চাবিটা তোমাদের কাছেই রাখো, মাঝে মধ্যে আরোহী যদি তালা লাগিয়ে দেয় তো তার ডুপ্লিকেট চাবি এইটা। আঙ্কেল এই বলে গেটের ওপাশ থেকে চাবিটা তানভীরের হাতে দিল। তারপর তিনি রুমে চলে গেলেন। অপরদিকে রিজিতা তানিশাকে বলল, তানিশা তোর ভাইয়ের খোঁজ কি এখনো পাসনি? তানিশা বলল, ও ছোট থেকেই একটু জেদি, যা বলে তাই করে। ও তোকে প্রপোজাল দিয়েছিল আর তুই তাকে রিজেক্ট করেছিলি। সেই দিন আমিও বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রচুর পরিমাণ জ্বালিয়েছি এবং মজা করে বলেছি, তোর এই খ্যাতমার্কা চেহারায় কোনো মেয়ে তোকে ভালোবাসবে না, বুঝলি? আগে নিজের গেট আপ ঠিক কর, তারপর কাউকে প্রপোজাল দিস। সে আমার প্রতি উত্তরে শুধু একটা কথাই বলেছিল, একদিন রিজিতাও আমাকে ভালোবাসবে, দেখে নিস। আর আমি যেটা বলি সেটা কিন্তু করে ছাড়ি, সেটা তুই ভালো করেই জানিস। সেদিন থেকে তোর পেছনে ও কাঁঠালের আঠার মতো 2টা বছর লেগে থাকলো, কিন্তু তুই তো কোনো রেসপন্স দিলি না। তাহলে একবার ভাব তার জিতটা কেমন। আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি, ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে, নয়তো মুভি দেখবে, তবুও আমাকে কিছু দেখতে দিবে না। টেবিলে খেতে বসলে আগে ওকে দিতে হবে, তারপর আমি খেতে পারবো। সব সময় এমন প্যারাই দিত। রিদিতা বিশ্বাস কর, মাঝে মধ্যে মনে হতো আমাদের বাসা থেকে ও চলে যাচ্ছে না কেন, চলে গেলে হয়তো একটু শান্তি পেতাম, কিন্তু ও এমন বিহেভ করতো যেন আমার আপন ভাই। তাছাড়া রনিও জানতো না যে ও এতিম। তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগেই সবকিছু বলছি, তুই আমাদের রক্তের কেউ না, অনেক জ্বালিয়েছিস, এবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা। ও সেটাই করলো, আমাদেরকে ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু তার সব মেমোরিজ গুলো আমাদেরকে এখন এমন কষ্ট দিচ্ছে, সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এই বলে তানিশা চোখের পানি মুছে নিল। তানিশার কথা শুনে রিদিতার যেন হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। তার জন্যই তো সব ঘটনা ঘটেছে, এসব ভেবে রিদিতা নিজের মধ্যেই অনুতপ্ত হচ্ছে। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, তাহলে কি তোর ভাই গ্রামে আর আসবে না? তানিশা বলল, আমার মনে হয় না যে ও আমাদের গ্রামে আসবে। রিদিতা কথাটা শোনা মাত্রই যেন তার সব আশা নিমিষেই শেষ হয়ে গেল। রিদিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বপন করেছিল ঠিকই, কিন্তু তানিশার কথাতে সেটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। তারপরও কেন জানি তার অপেক্ষায় থাকবে রিদিতা মনে মনে সিদ্ধান্তে উপনীত হলো। এভাবে তাদের দিন কাটতে লাগলো। কথায় আছে না, দাঁত থাকলে কেউ দাঁতের মূল্য বোঝে না, তেমনি রনি চলে যাওয়াতে রিদিতার ভালোবাসা একটু বেশি বেড়ে চলেছে। একদিন হুট করেই শফিক সাহেব তার স্ত্রীর উদ্দেশ্যে বলে উঠলেন, এই রিদিতার মা, একটা খুশির খবর আছে। রিদিতার মা বলল, কি খবর বলো? শফিক সাহেব বললেন, রেহেনা আপা আমাদের রিদিতা মামুনিকে পছন্দ করেছেন, বিয়ের কথাও বলেছেন। রিদিতার মা বলল, ওহ, তার মানে রেহানা আফার ছেলে নিলয়ের সঙ্গে আমাদের রিদিতা মামুনির বিয়ের কথা উঠেছে? শফিক সাহেব বললেন, হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ রেহানা আপা আমাকে ডেকে বাসায় নিয়ে গেল এবং খাবারের পর্ব শেষ করে রিদিতা মামুনিকে নাকি রেহানা আফার অনেক পছন্দ, তাই রিদিতা মামুনিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চায়। রেহানা আপার কথা শুনে তার প্রতি উত্তরে আমি শান্ত গলায় বললাম, আপা আমি আগে আমার মেয়ের মতটা শুনি, তারপর আপনাকে জানাচ্ছি। এই বলে তাদের বাসা ত্যাগ করে বাসায় আসলাম। এখন বলো, নিলয়ের সঙ্গে আমাদের রিদিতা মামুনিকে কেমন মানাবে? রিদিতার মা বলল, নিলয় তো দেখতে শুনতে ভালো, কিন্তু তার আগে রিদিতাকে জানাও সে কি মত দেয়। শফিক সাহেব বললেন, হ্যাঁ, ভালো একটা কথা বলেছ, আগে রিদিতা
তাকে বলতে হবে। শফিক সাহেব তার স্ত্রীর সাথে এসব কথা আলোচনা করছে, এর মধ্যে রিদিতা কলেজ থেকে ফিরলো, কিন্তু তার মুখ ভার। শফিক সাহেব তার মেয়ের মুখটা ভার দেখে বলে উঠল, রিদিতা। রিদিতা বলল, জি আব্বু বলো। শফিক সাহেব বললেন, মা আমরা একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি, কিন্তু এখানে তোমার মত লাগবে, তাহলেই আমরা এই বিষয়ে এগুতে পারবো। রিদিতা বলল, আব্বু কি সিদ্ধান্ত নিয়েছো? শফিক সাহেব বললেন, সিদ্ধান্তটা হচ্ছে আমাদের রিদিতা মামনি তো এখন অনেক বড় হয়েছে, তার জন্য বিয়ের সম্বন্ধ আসছে, আর এখন তাকে বিয়ে দিয়ে আমাদের বাসা থেকে বিদায় দিতে চাচ্ছি। শফিক সাহেব কথাটি হেসে খেলে বললেও রিদিতার মনে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। এমনিতেই কলেজে তানিশার কথা শুনে রিদিতার মন খারাপ হয়ে আছে, এর মধ্যে আবার তার বাবা এসব বলছে। রিদিতা নিজেকে সামলে নিয়ে তার বাবাকে বলল, আব্বু তুমি যদি জোর করে কারো কাছে আমার বিয়েটা দাও তাহলে তোমার মেয়ে হারাবে, এইটুকু মনে রেখো। শফিক সাহেব তার মেয়ের কথা শুনে থতমত খেয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, এই তোমার মেয়ে কি বলছে বলো তো? আমি শুধু বিয়ের ব্যাপারে একটু বললাম, আর এতেই আমি নাকি মেয়ে হারাবো, এটা কেমন কথা? রিদিতার মা বলল, আমার মনে হয় রিদিতা কাউকে পছন্দ করে, এর জন্য বিয়ের কথা শুনেই রিয়াক্ট করতে শুরু করেছে। শফিক সাহেব একটু চিন্তা করে বলল, হ্যাঁ সেটাই হবে হয়তো। এইদিকে তানবীর নতুন চাকরির সুবিধার জন্য তার অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তানবীর ব্যাগে সবকিছু গুছিয়ে নিচ্ছে, এটা দেখে আমি বলে উঠলাম, আরে দোস্ত সবকিছু এভাবে গোছগাছ করে নিচ্ছিস কেন? তানবীর বলল, দোস্ত আমার তো চাকরিটা হয়ে গেছে, তোকে কিছুদিন আগে যে চাকরিটার কথা বলেছিলাম না, সেই চাকরিটাই হয়ে গেছে, এখন সেখানেই যেতে হবে। আমি বললাম, সেখানে মানে কোথায় যাচ্ছিস? তানবীর বলল, চিটাগাং। দোস্ত আঙ্কেলকে তোর কথা বলছি, তুই এখানেই থাকতে পারবি। আমি নিশ্চুপ। তানবীর হাতে ব্যাগ নিয়ে বলল, আরে বন্ধু মন খারাপ করিস না, চাকরির জন্যই তো যেতে হচ্ছে, তবে মাঝে মধ্যে তোর সঙ্গে ঢাকায় এসে দেখা করে যাব। এখন আমাকে বাস স্টেশনে এগিয়ে দে। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। ঢাকা শহরে একটা মাত্রই বন্ধু পেয়েছিলাম, আজ সেও চাকরির জন্য চলে যাচ্ছে, যার সঙ্গে সবকিছু শেয়ার করতাম, আজ থেকে সেটা আর হবে না। এসব ভাবতেই তানবীর কাঁধে হাত রেখে বলে উঠল, কিরে দোস্ত যাবি না? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি চল। এই বলে তানবীরকে বাস স্টেশনে নিয়ে গেলাম। তানবীরকে বাসে তুলে দিয়ে আসতে লাগলাম। পেছন দিক থেকে তানবীর বলে উঠল, দোস্ত ভালো থাকিস, আর মাঝে মধ্যে ফোন দিস, ভুলে যাস না কিন্তু। আমি বললাম, না রে দোস্ত তোকে ভুলবো না, তুইও ভালো থাকিস। এসব কথা শেষ করতে গাড়ি স্টার্ট দিল। তারপর তানভীরকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আরোহী দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, তোর বন্ধু চলে গেল, তাহলে তুই এখানে কেন আটকে থাকলি? তুইও চলে যেতি তোর বন্ধুর সাথে। আরোহীর এমন ধারা কথা শুনে মনটা চাচ্ছে তার গালে কয়েকটা কষে থাপ্পড় মেরে দেই। কথায় আছে না, সব চাওয়া পূরণ হয় না, সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম। তারপর কোনো কিছু না বলে এক পাশ সামনে বাড়াবো, এমন সময় আরোহী পেছন দিক থেকে এমন একটা কথা বলল, যেটা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না। আরোহীর এমন ধারা কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম, এই আপনার কি মাথায় সমস্যা আছে? চেনা নাই জানা নাই অপরিচিত লোকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানেন না? কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন? রাগের কারণে আরোহীকে দেয়ালের সঙ্গে হাতটি চেপে ধরায় তার হাত লাল হয়েছে, সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আরোহী বলল, হাতটা ছাড় বলছি। আরোহীর কথায় রাগের ঘোর কাটলো এবং সরি বলে রুমে চলে আসলাম। এতদিন তানবীর থাকায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি, আর যেই তানবীর চলে গেল এই সুযোগে আরোহী দুর্ব্যবহার করতে শুরু করেছে। এখন এ বাসা ছেড়ে দিলেও তো রাস্তায় থাকতে হবে, আবার এখানে থাকলেও আরোহীর দুর্ব্যবহার সহ্য করতে হবে। কি করব কিছুই বুঝতে পারছি না। অপরদিকে আরোহীর অবস্থা। আরোহীর মা বলল, আরোহী খেতে আয়। আরোহী রেগে বলল, মা আজ আর খাবো না। আরোহী রেগে বলাতে তার মা কিছুটা আজ করতে পেরে বলে উঠল, আরোহী রেগে আছিস কেন? কেউ কি কিছু বলেছে তোকে? আরোহী মনে মনে ভাবলো, মন চাচ্ছে ওই বদ ছেলেকে গিয়ে খুন করে ফেলি। কত বড় সাহস আমার হাত চেপে ধরে রাখে, এর প্রতিশোধ আমি ভালোভাবেই নিব। এমন টর্চার শুরু করব, এ বাসা থেকে দুদিনেই পালিয়ে যেতে বাধ্য হবে। আরোহী এসব ভাবতে আরোহীর মা বলে উঠল, আরোহী ঠিক আছিস মা? আরোহী স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ ঠিকই তো আছি। আরোহীর মা বলল, কখন থেকে কি যেন ভেবে যাচ্ছিস, কি ভাবছিস বলতো? আরোহী বিষয়টাকে ধামাচাপা দিয়ে বলে উঠল, কই কিছু না, তুমি খাবার রেডি করো গিয়ে, আমি খেতে যাচ্ছি। আরোহীর মা বলল, আচ্ছা ঠিক আছে খেতে আয়। আরোহী এমনিতে রনিকে সহ্য করতে পারে না, তার উপর আজ যে ঘটনা ঘটে গেল এতে তো আরোহী আরো খেপে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে রুমে আসলাম। কাল যে ঘটনা ঘটেছে সেটার জন্য কেমন জানি অনুশোচনা হচ্ছে। আরোহীর সঙ্গে কাল যা মিসবিহেভ করেছি সেটা একদমই ঠিক করিনি। তাছাড়া আরোহী বদমেজাজি খিটখিটে, তা তো আর আমার অজানা না। তানবীরের সঙ্গেও এই সেম ব্যবহার করেছে। যাই হোক, আরোহীর কাছে এক সময় সরি বলে নিব। এসব ভেবে খাবারের পর্ব শেষ করে রুমে তালা লাগিয়ে যখন বের হতে যাব, এমন সময় আরোহীর সামনে এসে দাঁড়ালো এবং তার হাত দুইটি পিছনে রেখে বলল, কই যাওয়া হচ্ছে শুনি? আজ হঠাৎ আরোহীর ভালো ব্যবহার শুনে মনটা নিমিষেই ভালো হয়ে গেল। হাসি মুখে তার কথার উত্তর দিলাম, এই তো কাজে যাচ্ছি। আরোহী শয়তানি হেসে বলল, ওহ চাকরগিরি করতে যাচ্ছেন বুঝি? আমি আরোহীর এমন ধারা কথা শুনে নিজেকে অনেকটা অপমানিত বোধ করলাম। সাত সকালে আরোহী এমন অপমান করে কথা বলবে সেটা আমি কল্পনাও করিনি। তারপরও নিজেকে সামলে নিয়ে আরোহীকে বললাম, কর্ম কোনোটাই ছোট না, তাছাড়া আমি যথেষ্ট সৎ টাকা উপার্জন করি, চুরি করে তো আর খাই না। আরোহী বলল, চুপ, আর একটা কথাও বলবি না। কালকের ঘটনা কিন্তু আমি একটুও ভুলিনি। তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আজ পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করতে পারেনি, আর তুই কিনা আমার হাত চেপে ধরে রেখেছিলি। আমি বললাম, কালকের ঘটনার জন্য সরি। একে তো তানভীর চলে গেল, তার উপর আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিলেন। রাগের ঘুরে এসব করে ফেলেছি, সরি আমার ভুল হয়ে
হয়ে গেছে, এখন প্লিজ সামনে না দাঁড়িয়ে আমাকে কাজে যেতে দিন। এই বলে চলে আসতে যাব, এর মধ্যে আরোহী বলে উঠলো, এমন ভাব ধরে বলছিস যেন অফিসে যাচ্ছিস, রেস্টুরেন্টে গিয়ে তো সারাদিন মানুষের চাকরগিরি করবি। আমি আরোহীর কথাতে অনেকটা অপমানিত হলাম। মেয়েটা আমার পিছনে কেন যে লাগছে? আরোহী বলল, কিরে সত্য কথা বলছি দেখে গায়ে লাগছে? আমি বললাম, আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার ব্যবহার একটুও ভালো না। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেনই না। আর হ্যাঁ, আপনি আমার সঙ্গে কথা বলবেন না। এভাবে আরোহী এক এক সময় এক একভাবে আমাকে তাড়ানোর চেষ্টা করেই চলেছে, কিন্তু আমি তো যাচ্ছি না। প্রকৃতপক্ষে আরোহীদের বাসায় থাকার ইচ্ছাটা একদমই নেই, তারপরও আমাকে থাকতে হচ্ছে। বাসাটা পেলেই চলে যাব। আরোহীর এই মিসবিহেভ শুনতে আর ভালো লাগছে না। এভাবেই কেটে গেল আরো 6টা মাস। একদিন বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল, আমাদের বাসাতেই থাকছো, অথচ তোমার সঙ্গে একটু আড্ডা দিব তার সময়ও নেই। তুমি যখন আছো তখন আড্ডা দেওয়াই যাবে, তার আগে একটা কথা তো তোমাকে বলাই হয়নি। আমি বললাম, কি কথা আঙ্কেল? আঙ্কেল বললেন, কাল আরোহীর জন্মদিন, এই উপলক্ষে প্রত্যেক বছরই অনুষ্ঠান পালন করি, এবছরও তার ব্যতিক্রম করব না ভাবছি। আর হ্যাঁ, তুমি কিন্তু অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, কেমন? আমি বললাম, জি আঙ্কেল, অবশ্যই থাকবো। একদিনই পুরো বাড়িটা ডেকোরেশনের লাইটিং এর আলোয় আলোকিত করে ফেলেছে, আর এদিকে আরেকটা বাসাও পেয়ে গেছি, তাই ভাবছি আরোহীকে গিফটের সঙ্গে এটাও লিখে দিব, তাদের এখানে আর থাকছি না। জন্মদিনের দিন আজ আরোহীদের বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে, সব জায়গায় আত্মীয় স্বজনে জমজমাট হয়ে আছে। আরোহীকে আজ সাদা ড্রেসে সাদা পরীদের মতো লাগছে, ও এমনিতে অনেক সুন্দরী, তার উপর আজ একটু সেজেছে, এতেই তাকে অনেক কিউট লাগছে। তো কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই আরোহীকে গিফট দিচ্ছে, আরোহীও হাসি মুখে তাদের গিফট নিচ্ছে। আমিও আমার গিফটটা আরোহীর হাতে দিয়ে বললাম, এটা আপনার জন্য। আরোহী বলল, আমি কোনো ভাড়াটিয়ারদের দেওয়া গিফট নেই না। আরোহী এই বলে সকলের সামনে গিফটটি ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। বাড়ি ভর্তি মেহমান, তারা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরোহী সবার সামনে এভাবে ছোট করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তারপর ফেলে দেওয়া গিফটটা হাতে নিয়ে আরোহীর সামনে দাঁড়িয়ে বললাম, গিফটটা না নিলে কোনো কষ্ট পেতাম না, কিন্তু বাড়ি ভরা মেহমানের সামনে এই অপমান না করলেও পারতেন। এইটুকু বলে সেখান থেকে রুমে এসে সবকিছু ব্যাগে গোছগাছ করতে লাগলাম।